নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। আজ বুধবার আর ঘড়িতে সময় সকাল ওই 8:30 পৌনে 9টা মতো বাজে। তো ব্রেকফাস্টের আয়োজন করছি রান্নাঘরে, আর গরমটাও জানান দিচ্ছে যে ভয়ঙ্কর লেভেলের একটা গরম পড়েছে, কিন্তু কিছু তো করার নেই, তা বলে তো নাওয়া খাওয়া ছেড়ে দেওয়া যায় না। তো যাই হোক, ব্রেকফাস্টের আজকে আমাদের যে আয়োজন তার মধ্যে রয়েছে ব্রেড বাটার আর হচ্ছে একটা করে পোচ, আর মা যেহেতু পোচ খান না তো সেই জন্য মার জন্য একটা করে ডিম সেদ্ধ। সব বাচ্চাদের মতো আমার মেয়েরও স্কুলে সামার ভ্যাকেশন চলছে, তো ওই জন্য খুব যে একটা ব্যস্ততম সকাল আজকে সেটা না। হাজব্যান্ড অফিসে যাচ্ছে, তো সেই জন্য ওর ব্যবস্থাটা আমি আগেই করে দিয়েছি, আর তারপরেই আমি ভিডিওটা শুরু করেছি। তো আমাদের ব্রেকফাস্টটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করা। আর যেহেতু মেয়ের সামার ভ্যাকেশন চলছে, তো ভীষণ বেড়াতে যেতে মন করছে, কিন্তু বিশ্বাস করুন এতটুকু মানে যাওয়ার কোনো চান্সই নেই, কারণ হাজব্যান্ড অফিসে একদিনও ছুটি নেই। মানে একবার বেড়াতে যাওয়ার একটা কথা বলেছিলাম, বললো এখন একদম বলবেই না আমাকে, কারণ তোমাদেরকে না বলতে আমার ভীষণ খারাপ লাগে, কিন্তু একদম বলবে না, আমার একদম ছুটি নেই। তো কি আর করা যাবে, তো আমি আর মেয়ে বসে বসে প্রচুর পরিমাণে সিনেমা দেখছি, আর পড়াশোনাটাও ও করছে, কারণ যেহেতু ওর ক্লাস 9, যতই একটা ছুটির আমেজ থাকুক না কেন, এখন সমস্ত স্কুলেই একটা ভয়ঙ্কর রকমের প্রজেক্টের চাপ থাকে। তো সেই প্রজেক্ট ওয়ার্কটাও ও করছে, আর আমিও মাঝে মাঝে একটু হেল্প করছি। তবে সত্যি কথা বলতে কি, রাই এই বছর সমস্ত কিছু নিজেই করছে, কারণ আমি ওকে বলেইছিলাম যে তুই অনেক বড় হয়ে গেছিস, এবার আর কোনো রকম হেল্প করবো না, এবার তুই নিজেই কর। তো যাই হোক, ও খুব ভালোভাবেই করছে। আর এই যে সকালবেলা সবাই মিলে বসে এখন একটুখানি খাওয়া দাওয়া করছি, আর বাবার খাবারটা ঘরেই দিয়ে এসেছি। বাবা জেনারেলি ব্রেকফাস্ট করার পরই ঘর থেকে কখনো কখনো বেরোন, না হলে নিজের মতো করেই উনি সময় কাটান। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপরে যেটা মেন ব্যাপার থাকে ঘরকন্যার কাজ। তো বিছানাটা একটু প্রথমে তুলে নেব, আর তারপরে সামান্য একটু ডাস্টিং ফাস্টিং থাকে সেগুলোও করব। আর গরমটা এত ভয়ঙ্কর লেভেলের গরমটা পড়েছে, সব থেকে বিরক্তি লাগে এই হিউমিডিটিটা। মানে এত ঘাম হয়, এত ঘাম হয়, মানুষের একটা কাজ করার যে কর্মক্ষমতা বা যে ইচ্ছে সেটা একদম পাওয়া যায় না। আমাদের বাড়িতে একজন ইলেকট্রিশিয়ান আছেন, মানে সেই দাদা বাইরে থাকে, দাদা বলবো না ভাই বলবো। তো ও বাইরে থাকে, ও হরিয়ানাতে থাকে, এখন রিসেন্টলি ও শিফট করে গেছে ওখানে। তো ও এসছিল আমাদের মানে কলকাতাতে, তো সেই জন্য আমাদের বাড়িতে এসেছিল একটু কথাবার্তা বলতে, আর আমার ঘরের কিছু ইলেকট্রিকের কাজও বাকি ছিল, সেগুলো ওর সাথে কথাবার্তা বলবো বলে। তো ও বলছিল যে দিদি এখানে মানে কলকাতাতে কাজ করা না ভীষণ কষ্টকর, এত গরম এত গরম, বাইরে যেহেতু থাকলে এতটা গরমে কষ্ট হয় না, মানে ঘামটা যেহেতু হয় না, তো অনেক ভালোভাবে কাজ করা যায়, কিন্তু লুটা ওখানে খুব বয়। তো আমারও তাই মনে হয় যে এত ঘামের জন্য না কাজ করার যে ইচ্ছা সেটা সত্যিই থাকে না। তো কথায় কথায় আমার বোতলগুলোতে যে জল ভরার সেগুলোও ভরে নিয়েছি। আর এই যে আমার পুঁই শাকটা একটু একটু করে বড় হচ্ছে, তো রোজই তো তাকে চাল আর ডাল ধোয়া যে জলটা দিই, বা কলা যে খোসা সেটা ভিজিয়ে রেখে সেটার জলটা দিই, কিন্তু আজকে আর সেগুলো দিইনি, আজকে নর্মাল প্লেন ওয়াটারই একটু দিয়ে দিলাম। আর মাছটা একটুখানি আজকে অন্যরকমভাবে করব, আজকে এই গরমে না অনেক রকম রান্না করে আর রান্নাঘরে সময় কাটাতে একদম ইচ্ছে করছে না, তাই একদম শর্টকাট রান্না। মেয়ে অনেক দিন ধরেই বলছে যে রোজই তো ভাত ডাল তরকারি এইসব খাচ্ছি, একটু অন্যরকম ভালো খাবার কিছু করো। তো আমি বললাম ঠিক আছে, সব থেকে শর্টে কিন্তু টেস্টি সেটা হচ্ছে দই মাছ, আর তার সাথে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওটা তো প্রেশারে করা, ওটা নিয়ে কোনো চাপই নেই। আর মাছটা ভাজতে যতটুকু একটু গরমে দাঁড়িয়ে, তো মাছটা ভেজে নিয়েছি, আর মার বাটা মাছটা সেটা আমি আলাদা করে ভেজে রাখলাম। আর এই যে মশলাটা যেটা দিয়ে আমি দই মাছটা বানাচ্ছি, কিছুই না, সেটা হচ্ছে এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তাও একবার বলে দিচ্ছি। এর মধ্যে একটু কাজু কিশমিশ, একটু চালমগজ আর পোস্ত দিই, সামান্য একটু সর্ষে দিই, আর হচ্ছে একটু পেঁয়াজ দিই, আর আদা রসুনের পেস্ট সেটা আমি আলাদা করে অ্যাড করি। তো এইটা দিয়ে ভালো করে মশলাটা বেটে নিয়ে, আচ্ছা তার মধ্যে একটু এলাচও দিই, যেটা দিতে ভুলে গেছিলাম। আচ্ছা, আর এটা হচ্ছে আমার বাড়িতে তৈরি ঘি, সেটা আমি আপনাদের একবার দেখিয়ে দিই। ঘি তো বানানোটা সেটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেইছি। এটা হচ্ছে তৃতীয় দফার মানে ঘিটা যেটা বানিয়েছি সেটা শেয়ার করলাম। এটা না এত টেস্টি ঘি হয়েছে, বাইরের ঘিয়ের একটা অন্যরকম গন্ধ অন্যরকম টেস্ট, কিন্তু বাড়িতে তৈরি গাওয়া ঘিয়ের যে টেস্টটা সেটা একদম অন্যরকম। তো ব্যাক টু দ্য রেসিপি, যেটা বললাম ওই মশলাটা যেটা বাটা ছিল সেটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নুন মিষ্টি দিয়ে কষিয়ে নিয়েছি। একটু কাঁচা লঙ্কা ওপর দিকে দিয়ে দিচ্ছি, যার যেরকম ঝাল লাগবে সে খাবে।
আমি আর মা বিশেষত একটু কাঁচা লঙ্কাটা দিয়ে খাই। আর নামানোর আগে মিষ্টিটা যেরকম চেক করার একটু করে নেবো। আচ্ছা, আর একটা কথা বলে দিই, দই মাছ যখনই বানান না কেন তাহলে ওতে অবশ্যই না 1 চামচ ঘি অ্যাড করবেন। তেল কম দেবেন, কিন্তু তাতে না 1 চামচ ঘি দেবেন। যদি ধরুন 2 চামচ তেলের মাছটা রান্না করেন, তাহলে 1 চামচ তেল 1 চামচ ঘি। আমিও সেভাবেই করি। আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিই। দেখবেন এটা দিয়েই না পুরো ভাত খাওয়া হয়ে যায়। এটা মানে দই মাছ হলে তো পোলাও বা ফ্রাইড রাইস এগুলো দিয়ে ভালো মানে লাগেই খেতে। আমি আজকে বাসন্তী পোলাও করছি। মানে প্রেশার কুকারের মধ্যে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ঘি, কাজু, কিশমিশ দিয়ে কষিয়ে নিয়েছি, নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর একটুখানি এলাচ থেতো করে আর একটু আদা ক্রাশ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর যা গরম, একটুখানি জল টল খেয়ে নিয়ে আর রান্নাঘরটা একটু ভালো করে স্ল্যাবটা মুছে টুছে নিলাম। আর ধুলোর কথা আর কী বলবো, নতুন করে এই ভিডিওতে আমিও বলে বলে ক্লান্ত, আর আপনারাও শুনে শুনে হয়তো ক্লান্ত। এত ধুলো চারিদিকে, আর এখন দেখছি না ধুলোটা একটু তেলচিটে টাইপের, কেন কে জানে। তো ওই সারা বাড়ি মানে ডাস্টিং করতে করতে না আমার হাত পা পুরো ব্যথা হয়ে যায়। কিন্তু তাহলেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হবে। কিন্তু আমার এই যে ডিআইওয়াই যে ক্লিনারটা যেটা আমি বানাই, এটা কিন্তু আমার কাজটা অনেক সহজ করে দিয়েছে। সেটা রান্নাঘর থেকে শুরু করে বাড়ির ফার্নিচার সব কিছু। আমি আপনাদের সাথে পরের ভিডিওতে এটা নিশ্চয়ই শেয়ার করব। খাটের যে মানে কাঠের যে পালিশগুলো সেটা কিভাবে মেনটেন করে রাখবেন, আর এমনি নর্মাল যে ডাস্টিংয়ের জন্য কিভাবে সমস্ত চারদিকটা পরিষ্কার রাখবেন, সেটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো আমি মোটামুটি সব ফার্নিচারগুলোই একবার করে ডাস্টিং আমার হয়ে গেছে। আর এরপরে কালকে বেরিয়েছে ভোটের রেজাল্ট। তো যে দল জিতেছে তাদের একটা বিশাল মিছিল, মানে একবার কেন বলবো, অন্তত 10 বার ঢাকঢোল পিটিয়ে আমার ফ্ল্যাটের সামনে দিয়ে গেছে। তো সেটা নিয়েই কথা হচ্ছিল যে যে দল আসছে, যে দল হারলো, যেরকম হয় সব বাড়িতেই আমার মনে হয় আজকে এই আলোচনাটাই হয়েছে। আর টিভির সামনে বসে যা দেখছিলাম, সবাই এত ঝগড়া করতে ভালোবাসে, কি আর বলবো। সেই ঝগড়াটাও দেখছিলাম, কে কটা সিট পেলো কোথায় সারা ভারতে। তো যাই হোক, এটা তো অন্য প্রসঙ্গ। আমার স্নান টানও এর মধ্যে হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর এরপরে আমি একটুখানি আমাদের যে লাঞ্চটা সেটা বেড়ে নিচ্ছি। মেয়ের জন্যই ফার্স্টে বাড়ছি, সেটা হচ্ছে পোলাও আর দই মাছ। এই হচ্ছে আজ আমাদের লাঞ্চের মেনু। আজকে আর ডাইনিং টেবিলে বসে আমরা কেউ লাঞ্চ করছি না। আমাদের বাড়িতে এর আগেও আপনাদেরকে বলেছি, আমাদের এখন রিসেন্টলি একটা প্রচণ্ড ভালো লাগে, সেটা হচ্ছে পাকিস্তানি ড্রামা দেখতে। পাকিস্তানি ড্রামা এখন সারা ওয়ার্ল্ডেই খুব ফেমাস। এত ভালো গল্পগুলো হয়, চিত্রনাট্য, স্ক্রিন প্লে, প্রত্যেকটা গল্পের এত সুন্দর একটা বাঁধন থাকে। তো সেই জন্যই আমরা দেখি। আর খুব একটা বেশি আমাদের এখানকার সিরিয়ালের মতো এত দিন ধরে বছর ধরে বাড়ায় না। তো ওইটাই দেখতে দেখতে আমরা সবাই মিলে লাঞ্চটা করলাম। আর এরপর আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলছি সন্ধ্যাবেলায়। আমার সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। রায়ের এক বান্ধবী আর তার মা আমাদের বাড়িতে এসছেন একটুখানি দরকারে। তো সবাই মিলে বসে একটু চা বানিয়ে আমরা গল্প করছি। আর রায়ের বান্ধবীর যে মা, সে আমার অ্যাকচুয়ালি স্কুল ফ্রেন্ড। তো অনেক দিন আমাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, নতুন করে মেয়েদের মাধ্যমে আবার এই যোগাযোগটা হলো। তো সেটা নিয়েই আমরা আলোচনা করছিলাম। খুব মজা হলো, খুব সুন্দর একটা সন্ধ্যা কাটলো কালকে। তারপরে ওরা চলে যেতে আমি চলে এসেছি রান্নাঘরে। আসলে হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, তো হাজব্যান্ডের জন্য একটুখানি চা, চিড়ে ভাজা সেটা বানিয়ে নিলাম। আর বানিয়ে দিয়ে আমি রাইকে বললাম একটুখানি সবাইকে সার্ভ করে দে। বাবা তো খাবে না, বাবা সন্ধ্যাবেলায় একটুখানি ছাতুই খায়। আর মাকেও দিলাম, আর হাজব্যান্ডও খেলো। আর রাই থেকে থেকেই খালি মা একটু আদর করো, ওর কী জানি কেন এরকম মনে হয়। আসলে বাচ্চারা মাথাতেই শুধু বড় হয়ে যায়, তো কিন্তু মা বাবার কাছে তো তারা অনেক ছোটই থাকে। তো তারপরে চা পর্ব মিটে যাওয়ার পরে আমি রাতের খাবারের একটুখানি প্রিপারেশন করছি। আজকে রাত্রেবেলা বানাবো আলু, পটল, পনির আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি। তো সেটাই টিভি দেখতে দেখতে বসে একটুখানি কেটে নিচ্ছিলাম। আর হাজব্যান্ডও কয়েকটা ব্যাপারে একটুখানি আলোচনা করছিল। আর রাইয়ের মতো প্রজেক্ট করছিল ঘরের মধ্যে বসে।
আর আমি আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করছি, বলতে পারেন এটা বিগিনার্সদের জন্যই, কারণ ঘর সংসার জীবনে শুরু করলে তখন তো কেউ সেরকম বলা থাকে না, অনেকেই থাকেন যারা প্রিয়জনের থেকে দূরে থাকে, অনেক বাইরে থাকে। তো আমার জীবনেও যখন এরকম সময় ছিল তখন আমিও কিন্তু লোকের দেখেই শিখেছিলাম। তো যাই হোক, অনেকেই বলেন যে তোর বানানো রুটি ভীষণ নরম থাকে, আসলে সত্যিই তাই। আমি যে রুটিটা বানাই সেটা কিন্তু একদম আজকে রাতে যদি বানাই পরের দিন রাত্রির পর্যন্ত কিন্তু নরম থাকে, কিন্তু সেইটা বানানোর জন্য একটা ট্রিক্স আছে। তো সেই ট্রিক্সটা আমি আপনাদেরকে আজকে একটু শেয়ার করছি। আমাদের বাড়িতে তো জানেন জোয়ার বাজরা রাগি তার সাথে আটা মিশিয়ে রুটিটা রিসেন্টলি আমরা শুরু করেছি, কিন্তু আমি আটা মাখার সময় তার মধ্যে সামান্য একটু নুন দিই, আর দিই হচ্ছে 1 চামচ মতো আমার বাড়িতে তৈরি হচ্ছে দেশি ঘি, আর তার সাথে সামান্য একটুখানি ধরে নিয়ে 2 টেবিল স্পুনের মতো একটু দুধ অ্যাড করি। দুধ দিয়ে আটাটা মাখলে এটা কিন্তু পরের দিন পর্যন্ত রুটি অনেকক্ষণ পর্যন্ত গরম মানে নরম থাকে, আর এতটুকু ফাটবে না, আর মনে হবে যে একদম ফ্রেশ রুটি। তো তারপরে পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে একটু রেস্টে রাখলে আরও ভালো হয়, কিন্তু আজ আমার যেহেতু সেরকম সময় নেই, তার জন্য আমি একেবারেই আটাটা মেখে নিয়ে তারপরে সঙ্গে সঙ্গেই আজকে আমি রুটিটা করব। কিন্তু আপনারা যদি এইভাবে আটাটা মাখেন এবং দেখবেন যে রুটিটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকে। ধরুন কোথাও ট্রাভেল করছেন, ট্রেনে খাবার নিয়ে যাবেন, তো সেক্ষেত্রে আমরা কি করি, শুকনো খাবারই তো বেশি প্রেফার করি। তো ধরুন রুটি নিয়ে যাচ্ছেন বা পরোটা নিয়ে যাচ্ছেন, তো তখন যদি আটাটাকে এইভাবে মাখেন দেখবেন পরের দিন পর্যন্ত কিন্তু খুব নরম থাকবে রুটি বা পরোটা, খুব ভালো লাগবে খেতে। আর রুটির আটাটা যদি খুব ভালো মাখা হয় তাহলে কিন্তু বেলতেও কোনো অসুবিধা হয় না, রুটি কিন্তু এমনি এমনিই ঘুরে যায়। এটা আমি দেখেছি, মানে এটা আমার বহুদিন রুটি করার অভ্যেস বা মানে অভিজ্ঞতা থেকে আমি এটা বললাম। তো যাই হোক, পর আমি আমার রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আর রুটিগুলো এত নরম, রাতে যখন সবাই খাচ্ছিল তখন সবাই বলছিল খুব নরম হয়েছে। আর আজকে আমি যে তরকারিটাও বানিয়েছিলাম সেটাও আজকে খুব তাড়াতাড়ি একদম প্রেশার কুকারে তরকারি বানিয়েছি, কিন্তু কেউ মানে খেয়ে বুঝবে না যে এটা প্রেশার কুকারে বানানো। তো আজকে আমাদের ডিনারের মেনুটা বলে দিই। রুটি ছিল, আর পটল আলু পনির আর কড়াইশুঁটি দিয়ে তরকারি ছিল, পেঁয়াজ লঙ্কা আর তার সাথে আচার। তো এই হচ্ছে আজ আমাদের ডিনারের মেনু। তো সবার সাথে বসে ডিনারটা করি, আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। ও হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশানে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু দেওয়া রইল, পারলে সেখানেও একটু বন্ধু হয়ে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।